এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলবো, সেই ঘটনাটা আমি সকলকে রিকোয়েস্ট করব একটু মন দিয়ে শুনুন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং একটা করে কমেন্ট অ্যাটলিস্ট করবেন। তার কারণ হচ্ছে আমিও জানতে চাই যে আজকের যে ঘটনাটা আপনারা শুনছেন বা শুনবেন বলা যেতে পারে, সেটা সম্পর্কে আপনাদের কি মতামত। কারণ আজকে যে ঘটনাটা আমি বলবো এখন, সেটা একটা কনফেশন বলতে পারেন। একটি মেয়ে তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা লিখেছে, এবং সেই ঘটনাটা ঘটার পরে ওর মানসিক স্থিতি একটা এমন চরম পর্যায়ে পৌঁছে যায় যে ও ইচ্ছে ছিল না, অনিচ্ছা সত্ত্বেও কিছু এমন ঘটনা ঘটিয়ে বসে যেটা ওর মনে হয় যে হয়তো এতটা করা ঠিক হয়নি, বা যেটা ও করেছে সেটা যদি আরেকটু অন্যভাবেও করতে পারতো তাহলে হয়তো ভালো হতো। কিন্তু আমি যখন ঘটনাটা পুরোটা পড়ি, আমার মনে হয়নি যে ও খুব একটা ভুল কিছু করেছে। এবং সমাজে এখনও ইন্ডিয়ার কথা আমি বলবো স্পেশালি, যে এখনও ইন্ডিয়াতে আমরা যতই অনেক প্রোগ্রেস করে যাই না কেন, কিছু কিছু জায়গায় এখনও আমরা কিছু কিছু জায়গায় এতটা পিছিয়ে আছি যেটা আমার মনে হয় আমাদের সত্যি আমাদের কাছে একটা লজ্জাজনক বিষয়। তো আমি ঘটনাটা বলা শুরু করছি। আমি সকলকে রিকোয়েস্ট করব কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা শুনুন, এবং এই ঘটনাটা থেকে কিন্তু একটা সচেতনতামূলক বার্তাও আপনারা পাবেন। পুরো ঘটনাটা শুনলে সেটা আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন, এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যিই যদি আমাদের চ্যানেল ঘটনাগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, পুরো ঘটনাটা শোনার পর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জীবনে বা আপনাদের চেনাশোনা কারোর জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, সেগুলো আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিন। আমরা অবশ্যই প্রচারযোগ্য হলে সেটা এই চ্যানেলে প্রচার করব। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাব আজকের সরাসরি ঘটনায়। তো আমি ইন্ট্রোডাকশান আপনাদেরকে সামান্য একটু কিছু বলেছি। তো আজকের যে ঘটনাটা এখন আপনারা শুনবেন, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন, অবশ্যই ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন সঙ্গত কারণে ও নিজের নামটা প্রকাশ করতে বারণ করেছে। কিন্তু ওর ডাকনাম হচ্ছে পূজা। তো ও লিখেছে আপনি আমাকে পূজা বলে সম্বোধন করবেন। আর ওই যে বললাম যে এটা একটা কনফেশনমূলক আর কি বিষয়। তো ও পুরো ঘটনাটাই লিখেছে, এবং ও বলেছে যে ম্যাডাম আপনি বা আপনার শ্রোতারা যদি আমাকে জাজও করেন, আমি সেটা মাথা পেতে নেব। যদি আপনারা কেউ বলেন যে আমি ভুল করেছি, তো সেটাই আর কি। কিন্তু আমার সাথে যেটা ঘটেছে, এবং আমার তারপরে মাথা ঠিক ছিল না, আমি যা মনে হয়েছে সেই সময় আমি সেটাই করেছি। তো ঘটনাটা আমি এবার প্রথম থেকে আপনাদেরকে বলা শুরু করছি। তো পূজা মাস্টার ডিগ্রি করার জন্য, ও অ্যাকচুয়ালি কলকাতারই মেয়ে। তো এখানকারই আর কি কলকাতার ইউনিভার্সিটিতে ও পড়াশুনো করতো। তো একটা মাস্টার ডিগ্রি করার জন্য ও বেনারস হিন্দু ইউনিভার্সিটি যেটা রয়েছে, এটা খুব বিখ্যাত একটি ইউনিভার্সিটি, আপনারাও হয়তো অনেকেই জানেন। তো বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ও একটা সাবজেক্টে মাস্টার ডিগ্রি করার জন্য সেখানে যায়। যথারীতি সেখানে ওর অ্যাডমিশন হয়, এবং ও একটি পিজিতে থেকে পড়াশুনো করে, এবং পড়াশুনো করার সাথে সাথে ও এই পড়াশুনো রিলেটেডই একটা পার্ট টাইম জব পায়, যেখানে একটা কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারে ও সপ্তাহে 2 থেকে 3 দিন গিয়ে পড়াতো। তো হাতে কিছু এক্সট্রা টাকা এসে যায়, তো সেই জন্য এটা করতো। এবার যেহেতু ও যেখানে পড়াতো তার পাশে আর একটা কম্পিটিটিভ এক্সামের জন্য একটা ইনস্টিটিউট ছিল, তো যেখানে ও পড়াতো, তো সেখান থেকেই ওকে রেকমেন্ড করে যে তুমি ওই আমাদের এই পাশে যেখানে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ানো হয়, সেখানে ওরা তোমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের জন্য ওরা একজন টিচার খুঁজছে। তো ও সেখানে অ্যাপ্লাই করে, এবং ও সেখানে কাজটা পেয়ে যায়। সেখানে আবার ওকে সপ্তাহে 2 দিন করে যেতে হতো। সেখানে শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্য স্টুডেন্টরা আসতো, এবং ওর পার্টিকুলার যে সাবজেক্টটা ছিল সেইটা পড়াতো। এবার যেখানে ওর ও তো বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, তো ও তার পাশাপাশি আশেপাশেরই একটি জায়গায় পেইং গেস্ট হিসেবে থাকতো। আর এই যেখানে ও
পড়াতে যেত সেটা ওখান থেকে প্রায় ওই 1.5 ঘন্টাটা ডিস্টেন্সে, তো বাসে করে যাতায়াত করত। এবার ওখানে যাওয়ার পরে ও মোটামুটি 6 মাস লাগে ওর পুরোপুরি সেট আপ করতে, তারপরে 6 মাস পর থেকে ওই কাজগুলো শুরু করে। এবং ঘটনাটা যখন ঘটে তখন ও ওখানে প্রায় 1 বছর আছে এরকম। তো একদিন কি হয়, ও মোটামুটি ওর ক্লাস যা ছিল সেগুলো শেষ হতোই 7:30 থেকে 7:45-র মধ্যে, মানে 7:30 থেকে 7:45-র মধ্যে ও যখনই ক্লাসে যেত সেখান থেকে বেরিয়ে আসতো। এবার দেখুন, সব দিন তো আর সমান যায় না। তো সেদিন ওর ক্লাস করানোর পরে ওর পেমেন্টের কিছু একটা প্রবলেম হয় পে স্লিপে। তো সেটা নিয়ে ওদের ওখানে যে আর কি এই কাজগুলো দেখতো ওদের ইনস্টিটিউটে, তো তার সাথে ওকে কিছুক্ষণ বসতে হয় আর কি, কিছু কাজকর্ম থাকে, কিছু একটা হিসেবের গন্ডগোল হয়েছিল। তো সেই কাজটা মেটাতে মেটাতে ওর মোটামুটি ওই 8:30 থেকে 8:45 হয়ে যায়। এবার 8:30 8:45 তো এমন কিছু বিশাল রাত তা তো নয়। এবার ও ভাবলো যে ঠিক আছে, আজকে দেরি হয়ে গেল, তো বাস তো পাওয়াই যাবে, কোনো অসুবিধে নেই। এবার ঘটনা হচ্ছে যে দিনের বেলা বাসের ফ্রিকোয়েন্সিটা বেশি থাকে, একটু রাত হয়ে গেলে বাসের ফ্রিকোয়েন্সিটা একটু কমে যায়। এবার ও ভাবলো, মানে ও যখন আর কি ওই বাস স্ট্যান্ডে আসে, তো ওর মনে হলো যে ওই টাইমে যে বাসটা আসার কথা সেই বাসটা মানে একটুর জন্য হয়তো মিস করে গেছে। এবার মানে যেখান থেকে ও বাসে ওঠে সেখান থেকে বাসটা বেরিয়ে গেছে, কিন্তু ও দেখছে যে আর একটা বড় স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে আরেকটু যেতে হয়, সেটা হয়তো হেঁটে যাওয়া যাবে না, এই অটো করে ওকে যেতে হবে। তো সেখান থেকে আবার আর একটা অন্য বাস ছাড়ে, সেই বাসটা যদি ও পায় তাহলে ও আরও তাড়াতাড়ি বরং ওর বাড়িতে পৌঁছে যাবে, যেখানে আর কি ও থাকে সেখানে পৌঁছে যাবে। এবার ঘটনা হচ্ছে যে এবার অটোর জন্য ওয়েট করতে থাকে। এবার অটো আসবে, তো একটা অটো আসে, কিন্তু সেই অটোতে বসার জায়গা ছিল না, কারণ ও অটোর পিছনে সিটে বসতেই বেশি কমফর্টেবল ফিল করে। তো ওখানটাও দাঁড়িয়ে আছে, এবং ওই তখন ওই রাত 9টা বাজে, দাঁড়িয়ে আছে। এবার ও দেখছে যে রাস্তা, মেন রাস্তা, সেখান দিয়ে মাঝে মধ্যে গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে, খুব স্বাভাবিক চিত্র। তো একটা বাইকে 3 জন রয়েছে, মানে একজন বাইকটা চালাচ্ছে, বাইকের পিছনে আরও 2টো ছেলে বসে আছে। তো 3টে ছেলে একবার ওর সামনে দিয়ে পাস করে চলে গেল। এবার এরকম তো গাড়ি নিয়ে, বাইক নিয়ে অনেকেই রাস্তা দিয়ে পাস করে, সেটা তো আর বড় কথা নয়। বাট ও খেয়াল করলো যে যে ছেলে 3টে ওর সামনে দিয়ে বাইক নিয়ে একবার পাস করেছিল, তারা আবার কোথাও থেকে ঘুরে আবার ওর সামনে দিয়ে উল্টো দিক থেকে পাস করলো। এবার এভাবে যখন 2 থেকে 3 বার ওই একই বাইক এবং ওই 3টে ছেলে বারবার ওর সামনে দিয়ে যাতায়াত করছে এবং ওর দিকে তাকাচ্ছে, ওর না ব্যাপারটা একটুখানি অড লাগলো। কারণ ও ভাবলো যে একবার হতে পারে যে ছেলেগুলো হয়তো সামনে দিয়ে পাস করেছে, আবার হয়তো কোথাও একটা গেছিল, সেখান দিয়ে আবার ফিরে গেল। কিন্তু এই নিয়ে 3 বার হলো যে ওকে ক্রস করে বাইকটা একবার এদিকে যাচ্ছে, ওদিক থেকে আবার এদিকে আসে, 2-3 মিনিটের ডিফারেন্সে। এবার ও ভাবলো যে কি ব্যাপার, এটা তো ঠিক না। তো ও যেখানটায় দাঁড়িয়েছিল সেখানে ও ছাড়া আর কেউ ছিল না। তো যথারীতি ওর একটু অস্বস্তি লাগলো, কারণ 3টে ছেলেই ওর দিকে বারবার তাকাচ্ছে। তো এটা ভাবতে ভাবতে ও দেখছে আবার ওই ছেলে 3টে বাইক নিয়ে ওর সামনে দিয়ে পাস করছে, এবং বাইকের স্পিডটা যথেষ্ট কমিয়ে দিয়েছে ওর সামনে, এবং কিছু একটা ওকে বলল, ঠিক আছে। এবার ওর না একটুখানি অস্বস্তি লাগে, কারণ ও 1 বছরটা ওখানে আছে, ওর সাথে কিন্তু এরকম ঘটনা ঘটেনি। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ও এই টাইমে এর আগে কখনো বাইরে থাকেনি। এবার অটো পাবে, ও স্ট্যান্ডে যাবে, এবার যেখান থেকে ও বাসটা ধরবে সেটা একটা বড় বাস স্ট্যান্ড। তো সেখানে দোকানপাটও আছে, লোকজন আছে, এখান দিয়েও লোকজন যাতায়াত করছে, বাট সেরকম অতটা বেশি নয়। এবার একটুখানি ভয় লাগে যে এই 3টে ছেলের উদ্দেশ্যটা কী। এবার ওর গলায় একটা সরু সোনার চেন, কানে একটা ছোট ছোট সোনার টপ, আর হাতে একটা সোনার আংটি আছে। এবার ওর না মনে হলো যে ছেলেগুলো কি তাহলে মানে ওর চেনটা বা ওর কানের দুল বা আংটি এটা কি লক্ষ্য করেছে। এবার ও ভাবছে যে ওর পার্সে আর কি খুব বেশি টাকা পয়সা নেই, আর ও এটিএম কার্ড নিয়ে বেরোতো না, কিছু খুচরো টাকা আর ওই 400-500 টাকা এটাই ওর পার্সে আছে। তো ভাবছে যে ঠিক আছে, পার্স যদি নিয়ে নেয় নিয়ে নিই, কিন্তু সোনার জিনিস নিয়ে নিলে সেটা তো খুব বাজে হবে। তো তখন যখন বাইকটা আরেকবার পাস করে গেল,
ও সঙ্গে সঙ্গে কী করেছে, ওর চেনটা খুলেছে, কানের দুল দুটো খুব ছোট ছোট ছিল, ওর আংটিটা বেশ সুন্দর ছিল, তো আংটি আর চেনটাও খুলে ও কী করে, ওর ব্যাগের একদম বাইরের দিকের যে পকেট আছে, কারণ ও ভাবলো যে যদি ব্যাগটা খোলেও যদি ব্যাগটা ছিনিয়ে নেয় তো পার্সটাই নেবে, আর বাকি তো বই খাতা আছে, তো সাইডে ওর একটা পেন পেন্সিল এসবের রাখার একটা বক্স মতো ছিল, তো তার মধ্যেও রেখে দেয়। এবং ওর রীতিমতো ভয় লাগছে, তো ও কী করেছে, ওখান থেকে মানে একটু হাঁটা শুরু করেছে, যে আমি হাঁটতে থাকি, তাহলে যদি ফ্লাইং কোনো অটো যায় আমি সেখানে উঠে পড়বো। কিন্তু এবার দেখছে যে ওই ছেলেগুলো মানে ওকে পাস করে যাচ্ছেন, ওর পিছনে আস্তে করে বাইক নিয়ে নিয়ে আসছে, মানে ওর সাথে একটা ডিস্টেন্স রয়েছে, ওই ধরুন 6-7 ফিটের একটা ডিস্টেন্স রয়েছে। এবার ওর লিটারেলি খুব ভয় লেগে যায়। এবার ও যে যেখানে আর কি থাকতো পিজিতে, সেখানেও দুটো মেয়ের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু ও ভাবছে যে আমি যদি এদেরকেও কল করি, এরাই বা এত তাড়াতাড়ি এখানে আসবে কী করে, কারণ জায়গাটার ডিস্টেন্স আছে 1 ঘন্টা টাক লাগে। এবার ও ভাবছে আমি কী করব, পুলিশকে ফোন করব, না এখান থেকে আমি দৌড়বো, নাকি কোনো দোকানে ঢুকে যাব, ও কিছু বুঝতে পারছে না। এবার ঘটনা হচ্ছে যে রাত হয়েছে, ও যদি এখন দোকানে বা কোথাও ঢুকেও যায়, ওকে তো আলটিমেটলি তোকে বাড়ি ফিরতে হবে। আর যে জায়গাটায় ওইখানটায় আর কি ও ছিল, সেই জায়গাটা কিন্তু অবশ্যই বাড়িঘর আছে, দূরে দূরে দোকানপাটও আছে, কিন্তু খুব যে জমজমাট এরিয়াটা তা কিন্তু নয়। এবার ওর না একটুখানি ভয় লাগে যে ছেলেগুলোর উদ্দেশ্যটা কী, এভাবে আমার পিছন পিছন আসছে কেন। এবার যদি একদম সামনে চলে আসে তাহলে না হয় একটু মনের জোর নিয়ে সাহস নিয়ে একটু ঝাঁঝিয়ে কথা বলা যাবে যে কী ব্যাপার, আপনারা এরকম করছেন কেন। কিন্তু ও বুঝতে পারছে না যে ছেলেগুলো নিজেদের মধ্যে কিছু একটা বলছে এবং ওর পিছন পিছন আসছে। তো এবার ও ভাবছে যে ও দাঁড়িয়ে যাবে, নাকি মানে যেখান দিয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে যাবে, নাকি ও দৌড়বে, না কাউকে ফোন করবে, সেটাও কিছুই বুঝতে পারছে না যে কী করা যেতে পারে। তো সেই মুহূর্তে যখন ওর মনে হলো যে না এবার খুব বাড়াবাড়ি হচ্ছে, তো ও একটা উবের বুক করেছে, ওর ফোন থেকে ও একটা উবের বুক করে দিয়েছে। টাকা বেশি লাগবে ভাবছে, তো টাকা লাগুক, আমি আর বাসে যাবো না, আমি উবের বুক করে নিই। তো উবেরটা বুক করেছে। এবার উবের বুক করলে উবেরকে তো আসতেও তো একটু সময় লাগবে না, সব সময় যে একদম 1-2 মিনিটে চলে আসে তা তো নয়। আর ইন্ডিয়াতে উবের মোটামুটি মানে যেখানেই হোক না কেন টাইম লাগে। তো ও দেখছে মোটামুটি 7-8 মিনিট দেখাচ্ছে। এবার ওর না প্রচণ্ড টেনশন হচ্ছে যে আমি 7-8 মিনিট কী করব, আমি দাঁড়িয়ে যাব নাকি, মানে উবের তো বুক করেছে, ওর লাইভ লোকেশান দেওয়া রয়েছে। এবার ভাবছে যে আমি কী করব, ওর ভীষণ টেনশন হচ্ছে। এবং ও ভাবছে যে একবার কি পিছনে ঘুরে দেখবো ছেলেগুলো কোথায়, বা আমি কিছু জিজ্ঞেস করব। এবার ও দেখছে যে সামনে একটা মানে একটা হার্ডওয়্যারের দোকান আসছে। এবার সেই হার্ডওয়্যারের দোকানটায় ও দেখে ভাবলো যে ঠিক আছে, আমি বরং এই দোকানটার সামনে দাঁড়াই, উবের তো আসছি, আমি উবেরে তখন উঠে পড়বো। এবার ও গিয়ে ওই হার্ডওয়্যারের দোকানটার কাছে দাঁড়িয়েছে। এবার দাঁড়িয়েছে যখন, দাঁড়ানোর পরে ও দেখছে যে ওই হার্ডওয়্যারের দোকানে দুটো ওই কত হবে 18-19, ম্যাক্সিমাম 18-19 বছরের দুটো ছেলে বসে রয়েছে, এবং ওখানে কোনো বয়স্ক লোক বা একটু এজেডও কেউ নেই। এবং দোকানটা তো ওই মানে দোকানের আর কি, দোকানটা খুব বড়, কিন্তু দোকানের বাইরে এবং ভিতরে ওই শুধুমাত্র ওই দুটো ছেলেই রয়েছে, ভিতরে কেউ নেই, ওরা বাইরে বসে আছে এবং সিগারেট খাচ্ছে। এবং ওই দুটো ছেলে ওর দিকে না কীরকম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার ও ভাবছে যে এই ছেলে দুটো আবার আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন। আর ওদিকে ওই যে বাইকে যে 3টে ছেলে ছিল, ওরা কোথায় আছে সেটা কিন্তু বুঝতে পারছে না, কারণ ও না তখন আর পিছনে ঘুরে যে দেখবে সেই সাহসটাও পাচ্ছে না। এবারে ও ভাবছে যে ছেলে দুটো এভাবে তাকিয়ে আছে কেন। তো ওই ছেলে দুটোর মধ্যে একটি ছেলে ওকে জিজ্ঞেস করছে আপনার কি কিছু লাগবে, মানে হিন্দিতে জিজ্ঞেস করেছে। এবার যখন হিন্দিতে ওই ছেলেটা ওকে জিজ্ঞেস করেছে, তো বুঝতে পারে যে ওই ছেলেটা ইনটক্সিকেটেড, কি মদ খেয়ে রয়েছে। এবার ও ভাবলো যে না, এখানে তো আমি কোনোভাবেই দাঁড়াতে পারবো না। তো তখন ও ভিতরে দেখার চেষ্টা করছে যে কোনো মানে মালিক বা মালিক পক্ষের কেউ আছে কি না। এই ছেলে দুটোর মানে ভরসাই দোকান ফেলে রেখে কোথায় গেছে, হয়তো আশেপাশেই কোথাও গেছে মালিক। তো ভাবছে যে না, এই ছেলে দুটোর মানে ঠিক লাগছে না আমার, কারণ একজন মদ খেয়ে আছে, অন্যজনও মনে হয় ওরকম ঢুলছে, নেশা করছে, এরকম টাইপের। তো ও যেটা লিখেছে যে আমি কোনোদিন ভাবিনি
যে আমার এরকম এক্সপেরিয়েন্স হতে পারে, মানে রাতের বেলা তখন বাজে ওই 9:20 এরকম, 9:15-20, সেই সময় যে মানে একদম চেঞ্জ লাগবে, যে জায়গাটা ওর এতটা চেনা, যেখান দিয়ে ও বহুবার যাতায়াত করেছে, সেই জায়গাটাই যে রাতের বেলা এতটা ওর অচেনা লাগবে, সেটাও স্বপ্নেও কল্পনা করতে পারেনি। যাই হোক, তো ও আবার ওখান থেকে হাঁটা শুরু করে এবং ও পিছনে একবার তাকিয়ে দেখে যে ওই বাইকে 3টে ছেলে নেই। এবং সেই সময় ওর মোবাইলে ও যখন গাড়িটার লোকেশন দেখছে, ও যে উবেরটা বুক করেছে, দেখছে যে আর 3 মিনিট বাকি আছে আসতে। এবার যখন 3 মিনিট বাকি রয়েছে, ও ভাবলো যে দূর, মানে এতক্ষণ এত জোরে জোরে হেঁটেছি, মানে ও রীতিমতো অস্থির অস্থির করছে, আর টেনশন হচ্ছে, একটা প্যালপিটেশন হচ্ছে। তো ও ভাবলো যে দূর, আমি আর কিছু দৌড়বো না, আমি দোকানটা থেকে একটু ডিস্টেন্সে, এবং সেখানে একটা বাড়ি ছিল, মানে একটু পিছনে একটা বাড়ি ছিল। তো ভাবলো যে এটাই একটা সেফ জায়গা, আমি এখানটা দাঁড়িয়ে পড়ি, উবের তো চলেই আসে, আর 3 মিনিট। যাই হোক, ও একটু রিল্যাক্স করে দাঁড়িয়েছে। ঠিক সেই মুহূর্তে, মানে রিল্যাক্স করে দাঁড়িয়েছে ধরুন ওই 50 সেকেন্ড মতো হবে, ঠিক পিছনে ওর একটা আওয়াজ হয় এবং ও দেখে ওই বাইকে করে যে 3টে ছেলে ছিল, সেই 3টে ছেলে বাইকটাকে দাঁড় করালো। এবার ওর না বুকের ভিতরটা ছ্যাত করে উঠলো যে কি ব্যাপার, এভাবে দাঁড়ালো কেন। তো তখন দেখছে যে গাড়ি আর ওই 2 মিনিট অ্যাওয়ে আছে, মানে জাস্ট চলে আসবে। তো নিজের মনকে বোঝাচ্ছে যে তুই আর পাত্তা দিস না, মানে তুই যে ভয় পাচ্ছিস সেটা ছেলেগুলোর সামনে বোঝানো যাবে না। এবং ও কন্টিনিউয়াস নিজের ফোনটা দেখছে এবং ওর হাত রীতিমতো কাঁপছে, বাট ওর চেষ্টা করছে নিজেকে আর কি ঠিক রাখার, স্থির রাখার। কিন্তু জানেন তো, মানে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই ওরা না, ওদের মধ্যে না একটা ইনস্টিংক্ট কাজ করে। মেয়েরা কিন্তু বুঝতে পারে যে কোনো একটা বিপদ আসছে কি আসছে না, বা এর ইন্টেনশন কি হতে পারে, সেইটা সম্পর্কে কিন্তু মেয়েদের একটা ধারণা হয়ে যায়। আর এরকম সিচুয়েশনে তো হওয়াটা খুব স্বাভাবিক। তো বুঝতে পারছে যে এই ছেলেগুলোর উদ্দেশ্য খুব একটা ভালো নয়, এবং ছেলেগুলোর মধ্যে 2টো ছেলে ওকে রীতিমতো ডাকছে পিছন থেকে, মানে ওর থেকে তখন আর ডিস্টেন্স বেশি নেই, পিছন থেকে ওকে ডাকছে, ম্যাডাম এদিকে একবার তাকান, ম্যাডাম যাবো, আপনার কি কোনো হেল্প দরকার, এরকম করে বলছে। এবং ও পুরোপুরি চেষ্টা করছে ওটাকে ইগনোর করার, কিন্তু যত বেশি ছেলেগুলো পিছন থেকে ওকে এরকম বলছে, ও তত বেশি ভয় লাগছে, কারণ ছেলেগুলো এবার আস্তে আস্তে ওর কাছে আসছে। এবারে ও ভাবছে যে আমি কি করব, ছেলেগুলো যদি এবার একদম আমার মুখের সামনে চলে আসে এবং আমাকে যদি কিছু জিজ্ঞেস করে, আমি কি বলবো। তো তখন ও ভাবছে যে যাই হোক, আমি ভয় পাবো না, আমি একদম ভয় পাবো না, আমি এটা বোঝাবো না যে আমি প্রচণ্ড ভয় পেয়েছি বা আমি দুর্বল, কারণ আমি যদি নিজেকে একবার দুর্বল ওদের সামনে দেখিয়ে দিই, ওরা আমার উপর অ্যাটাক করতে পারে, আমার সাথে অনেক খারাপ কিছু করতে পারে। তো যাই হোক, ও প্রচণ্ড সাহস নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে এবং রীতিমতো ছেলেগুলো ওর একদম সাইডে চলে এসেছে, মানে পাশাপাশি 2টো মানুষ দাঁড়ালে যেরকম আর কি, যেরকমভাবে দাঁড়ায় ঠিক সেভাবেই ওর পাশে একটা ছেলে, ওর ডান পাশে একটা ছেলে বাঁ পাশে, আর একটা ছেলে ওর পিছন করে দাঁড়িয়ে পড়েছে। এবার ওর প্রচণ্ড ভয় লাগছে। তো সঙ্গে সঙ্গে ও একটু এগিয়ে গেছে। তো এগিয়ে যেতেই একটা ছেলে কি করেছে, ওর কাঁধে হাত দিয়েছে। কাঁধে হাত দিয়ে বলছে, মানে হিন্দিতে আর কি বলছে, যে তোমার এত অহংকার কিসের, তোমাকে আমরা এতবার ডাকছি, এতক্ষণ ধরে তোমাকে আমরা পিছু নিয়েছি, তুমি কিছু বুঝতে পারছো না। তো মানে এতক্ষণ মানে ওকে মুখে এরকম কথা বলছে, অঙ্গভঙ্গি করছে, সেটা একরকম ছিল, বাট এবার যখন ওর গায়ে হাত দিয়েছে, ওর কাঁধে হাত দিয়েছে, তখন আর ওনা সহ্য করতে পারেনি। তো মানে মনে মনেও প্রচণ্ড ভয় পাচ্ছিল, বাট স্টিল একটা মেয়ের মধ্যে কিন্তু একটা লড়াকু মানসিকতা থাকে, আর এরকম একটা সিচুয়েশনে যখন ও বুঝতে পারছে যে ওর সাথে একটা কোনো কিছু খারাপ হয়ে যেতে পারে, তখন কিন্তু ওর ফুল অন এনার্জি দিয়ে ও মানে পুরো ঝাঁজিয়ে বলে যে, মানে একদম তুই তোকারি করে বলছে, তোর সাহস তো কম না, মানে হিন্দিতেই বলেছে যে তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত দিয়ে কথা বলছিস, তুই কি কথা বলবি বল, অনেকক্ষণ ধরে দেখছি যে তুই এরকম আমাকে ফলো করছিস, তোর ইন্টেনশনটা কি, ডাকবো পুলিশকে, এরকম করে বলেছে। এবং এই কথাগুলো যখন ও বলে, তখন কিন্তু ছেলেগুলো মানে রীতিমতো হাসছে, মানে এতটাই ঔদ্ধত্য তাদের, রীতিমতো হাসছে। এবং একটা ছেলে কি করেছে, ওর চুলে হাত দেয়, ওর কানের পাশে ওর চুলে হাত দেয়, এবং অন্য আর একটা ছেলে ওর নাকের কাছে, মানে চোখের কাছে, নাকের কাছে, ঠোঁটের কাছে হাতটা বুলিয়ে দেয়। এবং এইটা যখন হয়, তখন ও মানে আর সহ্য করতে পারেনি,
ওর যে হাতে যে ব্যাগটা ছিল, তো সেই ব্যাগটা ওই ছেলেটার মুখের সামনে দিয়ে মানে একটা ছেলেটাকে আঘাত করার চেষ্টা করে ব্যাগটা দিয়ে, যাতে ছেলেটা দূরে চলে যায়। এবং এইটা যখন হয় তখন যে ছেলেটাকে ওরকম মানে ব্যাগ দিয়েও ওর মানে মুখে আঘাত করেছে, মানে ব্যাগ দিয়ে মানে একটা ঝাপা মেরেছে, তাতে আর কতটাই বা লাগতে পারে। তো তাতে ছেলেটার খুব প্রেস্টিজে লাগে যে বাবা ও আমাকে মারার চেষ্টা করেছে। সেই ছেলেটা কী করছে, চুলের মুঠি ধরেছে এবং চুলের মুঠি ধরে এবং অন্য একটি ছেলে ওকে মানে কি বলবো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে টাচ করে এবং সঙ্গে সঙ্গে ও পা দিয়ে ছেলেটাকে লাথি মারতে যায়। মানে ভাবুন, একটা একাকী মেয়ে, যে মেয়েটা মাত্র ওই 1 বছর, জাস্ট 1 বছর হয়েছে ওখানে এসেছে, মানে তার সাথে যখন একটা রাতের বেলা এরকম একটা ঘটনা ঘটে, ভাবুন একটা মেয়ের মধ্যে কতটা সাহস থাকলে সে ওই পজিশানে, মানে তিনটে জোয়ান ছেলে আর ও একা একটা মেয়ে লড়াই করেছে। কিন্তু ও সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে লাথি মারতে যায় এবং অন্য আর একটা ছেলেকে অন্য পা দিয়ে একটা ধাক্কা মারে, মানে তাকেও একটা লাথি মারে এবং ও ব্যাগ দিয়ে ছেলেটাকে ধাক্কা মারতে যায়। এবং এরপরে একটা ছেলে, মানে ওই 3টে ছেলের মধ্যে একটি ছেলে ওকে বলে ওঠে যে তুই আজকে এখান থেকে আমাদের হাত থেকে তুই ফিরতে পারবি না, তোর ফিরতে এখন অনেক দেরি আছে, তুই যেখানে যাচ্ছিস সেখানে তুই রাত 2-3টের আগে পৌঁছতে পারবি না, দেখ তোর কি হয়। এই বলে ওর হাতটা ধরতে গেছে এবং ওই মুহূর্তেই ওর উবেরটা চলে আসে এবং উবেরে মানে যিনি উবের ড্রাইভার ছিলেন তিনি সত্যি খুব ভালো মানুষ ছিলেন। মানে ওর লাইভ লোকেশনটা তো ফোনে চলছিল, তো উবেরটা বুঝতে পেরেছে যে এই মেয়েটাই নিশ্চয়ই উবেরটা বুক করেছে এবং সঙ্গে সঙ্গে ওই গাড়িটা এসে ওখানে দাঁড়িয়ে যায় এবং জোরে জোরে হংকিং করতে থাকে। এবার যেহেতু গাড়িটা দাঁড়িয়ে গেছে, তো মেয়েটা সঙ্গে সঙ্গে ওরা ওর হাতটা ধরেছিল, একটা হাত ধরেছিল, মানে অন্য হাতও ধরার চেষ্টা করছিল, বাট ও মানে আর কি ঝটাপটিতে ওর ব্যাগটা নিচে পড়ে গেছিলো। তো ও সঙ্গে সঙ্গে ছেলেগুলো একটু ভিড়মি খেয়ে যায় যে একটা বড় গাড়ি এসে দাঁড়িয়েছে এবং ওরা প্রথমে ভেবেছে যে না পুলিশ টুলিশ হবে। তো ওরা কী করেছে, মানে দুটো ছেলে ওর হাত, যে একটা ছেলে একটা হাত ধরেছিল, অন্য ছেলে আর একটা হাত ধরেছিল, এবার আর অন্য ছেলেটা কী করছিল, ওর ব্যাগটা নিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ব্যাগটা মাটিতে পড়ে গেছিলো। তো দুটো ছেলেই ওর হাত ছেড়ে দিয়েছে এবং ও সঙ্গে সঙ্গে ও যেটা লিখেছে যে ওর যেন ধরে প্রাণ এলো এবং ও ওই ব্যাগটা কুড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ওই গাড়িটা খুলে একদম গাড়ির ভিতরে ঢুকে পড়েছে। আর গাড়িওয়ালা যিনি ছিলেন, উবের ড্রাইভার, তিনি ভীষণ ভালো ছিলেন, তিনি বুঝতে পেরেছেন যে মেয়েটা কোনো বিপদে পড়েছে। উনি কী করেছে, সঙ্গে সঙ্গে গাড়িটাকে লক করে দিয়েছে। লক করে দিয়ে জাস্ট ওনার দিকের মানে ড্রাইভারজি ওনার নিজের দিকে যে জালনার যে কাঁচটা ছিল সেটাকে নামিয়ে সে হিন্দিতে বলছে কী হয়েছে এখানে, তোমরা মেয়েটাকে ডিস্টার্ব করছিলে, তোমরা মেয়েটাকে অসম্মান করছিলে। তো তখন ওই ছেলেগুলো বলছে না আমরা কিছু করিনি, আমাদের চেনা, আমাদের ফ্রেন্ড হয়, আমরা একটু ইয়ার্কি করছিলাম। এবং এই পুরো ঘটনাটায় ও এত ভয় পেয়ে গেছে এবং সেদিন ওর মানে ওর মনে হচ্ছিল যে ওর সাথে হয়তো একটা খুব খারাপ কিছু ঘটেই যেত। মানে একটা সময় মনে হচ্ছিল যে মানে ও যে আর গাড়িটাকে দেখবে বা কল করবে উবের ড্রাইভারকে, মানে সেটাও আর করতে পারেনি, কারণ ফোন বের করবে না কী করবে। তো প্রচণ্ড সাহস নিয়ে ও ছেলেগুলোর সাথে লড়াই করার চেষ্টা করছিল, বাট স্টিল মানে একটি ছেলে ওকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে টাচ করে এবং আরেকটি ছেলেও যথেষ্ট চেষ্টা করে ওকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটভাবে টাচ করতে, বাট কোনোভাবে ও নিজেকে সেভ করছিল। এবং অন্য একটি ছেলে চুলের মুঠি ধরে টানে এবং মানে গলার কাছে, মানে গলার নিচে হাত দেওয়ার চেষ্টা করে। তো এর মধ্যেই উবের ড্রাইভার চলে আসে গাড়ি নিয়ে এবং যখন এই কথাগুলো বলে তখন না মানে ও আর কিছু বলছে না, ও ভয় পুরো ঠক করে কাঁপছে। এবং যখন ওই ছেলেগুলো ওই উবের ড্রাইভারকে বলছে না আমাদের ফ্রেন্ড হয়, আমরা একটু ইয়ার্কি করছিলাম, কোনো কিছু হয়নি, তো তখন না ও আর মানে কোনো কিছু মুখে বলতে পারছে না, কারণ ওর এতটা ভয় লেগে গেছে, এতটা ওর মানে হার্ট জোরে জোরে পাম্প করছে যে ওর কথা বলার শক্তিটাই যেন হারিয়ে ফেলেছে। তো অনেক কষ্টে ও উবের ড্রাইভারকে বলছে আপনি একটু তাড়াতাড়ি চলুন এখান থেকে। এবং উবের ড্রাইভারজিও হয়তো বুঝতে পেরেছিল যে সিচুয়েশান খুব একটা ভালো নয়। তো এর মধ্যেই আবার একটা ছেলে কী করেছে, মানে ওর দিকে তেড়ে আসছিল, মানে যেহেতু এবং সঙ্গে মানে যেহেতু ও কিছু বলছে না, ভাবছে যদি এ কিছু বলে তো একে হয়তো শাসানোর জন্য বা একে হয়তো একটু ধমক দেওয়ার জন্য এগিয়ে আসছিল। উবের ড্রাইভার কী করেছে, সঙ্গে সঙ্গে কাঁচটা বন্ধ করে দিয়েছে
এবং সেই মুহূর্তে ও মুখে কিছু বলতে পারছে না, কিন্তু ও কী করে, ওর ফোনের ক্যামেরাটা অন করে এবং গাড়িটা ছাড়ার সময় ওই ছেলে তিনটে আবার বাইক নিয়ে একদম মানে ও গাড়ির পিছনে বসে আছে এবং একদম সামনে চলে আসে, মানে ওর জানলার সামনে চলে আসে। তো তখন ও অনেক কষ্টে মানে হাত কাঁপছে ওর রীতিমতো। তো সে অবস্থাতেই ও মোবাইলে একটা ছবি তোলে এবং সেই ছবিতে তিনটে ছেলেরই মুখের ছবি আসে। তো ড্রাইভারজি তো ওখান থেকে গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় এবং ওই যে রাস্তা দিয়ে গাড়িটা যখন যাচ্ছিল তখন কিন্তু প্রায় মিনিট 10 ওই বাইকটা ওই গাড়িটায় কিন্তু আবার ফলো করছিল যে কোথায় যায় মেয়েটা। যাই হোক, মিনিট 10 আর কি ও ফলো করে এবং ওই মুহূর্তটায় মানে প্রথম 15 মিনিট গাড়িতে ওঠার পরে মানে ওর প্রচণ্ড প্যালপিটেশন হচ্ছিল এবং হয় না যে একটা খুব খারাপ জিনিস যে ওর সাথে ঘটতে গেছিলো এবং সেদিন যে যদি উবের ড্রাইভার যে না আসতো, অনেক সময় এরকম হয় যে অনেকে রাইড অ্যাকসেপ্ট করে অনেক গাড়ি, বাট তারা পরে আবার ক্যান্সেল করে দেয়। সেরকম যদি কিছু হতো তাহলে কিন্তু সেদিন ও হয়তো সুস্থভাবে বেঁচে থাকতে পারতো না, ওর সাথে অনেক কিছুই হয়ে যেতে পারতো খারাপ। যাই হোক, বুঝতেই পারছেন যে একটা মেয়ের জীবনের মানে কি বলবো, একটা মেয়ের আত্মমর্যাদা হানি করতে কিন্তু এসব পুরুষ মানুষদের একটুও বাধে না, এরা মানে যে কোনো লেভেলে চলে যেতে পারে। তো এইরকম একটা বিষয় থেকে ও মানে নিজে যে সেফ হবে এটা ওর কাছে একটা বিশাল বড় ব্যাপার ছিল। তো গাড়িতে ওই অবস্থায় ওঠার পরে 15 মিনিট ও রীতিমতো ঠকঠক করে ভয়ে কাঁপছিল, ওর মুখ থেকে একটা আওয়াজ বেরোচ্ছিল এবং ওর তেষ্টায় মানে গলা ফেটে যাচ্ছে। এবং যে ড্রাইভার যে ছিল সে ওকে 2-3 বার জিজ্ঞেস করছে যে আপনি ঠিক আছেন, আপনি ঠিক আছেন? তো ও না কথা বলতে পারছে না, তো ও হাত দিয়ে বোঝাচ্ছে যে হ্যাঁ আমি ঠিক আছি। এবার ড্রাইভার যে খেয়াল করেছে যে ওই বাইকটা এই গাড়িটাকে ফলো করছে, তো তখন ও তো আর রুটও দেখছে না, কিছুই না। মানে পূজা যেটা জানিয়েছে যে আমার তখন একটা এমন কন্ডিশন, আমাকে যদি তখন ওই উবেরওয়ালা মানে আমার ডেস্টিনেশনে না নিয়ে গিয়ে অন্য কোথাও নিয়ে যেত, আমার বলার মতো কোনো ক্ষমতা ছিল না। কারণ প্রথম 15 মিনিট আমি পুরো ব্ল্যাঙ্ক ছিলাম, পুরো ব্ল্যাঙ্ক। আমি শুধু কাঁপছি আর ভাবছি যে মানে এই ড্রাইভার যে ওই সময় না এলে আমার কি হতো, এটা ভেবে আমার খুব ভয় লাগছিল। আমার নিজের মা বাবা এদের বাড়ির কথা মনে পড়ছে, সব কিছু আর কি মানে একটা তালগোল পাকিয়ে গেছিল। তো ও খেয়ালও করেনি যে বাইকটা অ্যাকচুয়ালি গাড়িটাকে ফলো করছে। এবার ড্রাইভার যে এটা বুঝতে পেরেছিল, পরে ওকে ড্রাইভারজি বলেছিল এটা যে এরকমভাবে গাড়িটা নাকি ফলো করছিল। তো সেটা বুঝতে পেরে ওই উবের ড্রাইভার কী করে, ওনার গাড়িটাকে ঘুরিয়ে নেয় এবং ঘুরিয়ে ওখানে গিয়ে কিছুটা গিয়ে একটা পুলিশ স্টেশন ছিল, তো সেই দিক দিয়ে রাস্তাটা নিয়ে নেয়। এবার যখন এই পুলিশ স্টেশনের দিকে গাড়িটা ডাইভার্ট করে তখন মানে আর কি গাড়িটা একটু স্লো করে দিয়েছে। এবার এই পয়েন্টে আসার পরে ওই বাইকে যে 3টে ছেলে ছিল তাদের সামহাও মনে হয় যে নিশ্চয়ই এ পুলিশে কমপ্লেন করতে যাচ্ছে। তো ওরা ওখান থেকে পুরো উধাও হয়ে যায়, মানে আর তখন আর ফলো করছে না, উধাও হয়ে গেছে। এবং যেহেতু বুঝতে পারছে যে মেয়েটা আর কি একটু মানে বাজে কন্ডিশন আছে, তো ড্রাইভারজির কাছে কোনো জল ছিল না। তো উনি তখন একটা বেশ বড় ধাবা, মানে একটা খাওয়ার জায়গা ধাবা, সেখানে প্রচুর লোকজন ছিল, তো সেখানে গাড়িটা থামায়। এবার হঠাৎ করে যখন এরকম একটা জায়গায় গাড়িটা থামিয়েছে তো পূজার একটু মানে অবাক লাগলো যে কেন এখানে থামালো। তো ড্রাইভার যে এত ভালো ছিল ওকে বলে যে আসলে আমার তো খুব জল তেষ্টা পেয়েছে, অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, তাই একটু জল কেনার জন্য আমি গাড়িটা থামালাম, আপনি কি জল খাবেন? তো ওর তো প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, ও তখন বলে হ্যাঁ আমি জল খাবো। তো ও জল খায়, ড্রাইভারজিও জল খায়, ড্রাইভারজি জলটা কিনে এনে ওকে দেয়। এবং ওই জলটা খাওয়ার পরে ও মনে হলো যেন একটু শান্ত হলো, মানে শরীরটা যেন এবার একটু জুড়োলো এবং ও এবার ফিল করতে পারছে আশপাশে কি হচ্ছে না হচ্ছে, সব কিছু যখন ফিল করতে পারছে। তো তখন ড্রাইভারজি বলছে যে আপনি কি চা খাবেন? এবার মানে এমনি সময় হলে অবশ্যই ও নাই বলতো, কিন্তু ওই সময় একটা এমন পরিস্থিতির মধ্য দিয়েও যাচ্ছিল মানসিক দিক থেকে, ও হ্যাঁ বলে দেয়। তো ড্রাইভারজি 2 কাপ চা আনে, 1 কাপ ও খায়, 1 কাপ ড্রাইভারজি খায়। তো তখন ড্রাইভারজি বলছে আপনি ঠিক আছেন তো এখন? তো ও চা ফা খেয়ে সত্যি তখন ও অনেকটা রিল্যাক্সড, ও বলে হ্যাঁ। তখন ড্রাইভারজি ওকে বলছে যে আমি গাড়িটা একটু ঘুরিয়ে নিলাম ইচ্ছে করি, কারণ ওই ছেলে 3টে কিন্তু এই গাড়িটাকে ফলো করছিল। তো ও তো সেটা শুনে আবার খুব ভয় পেয়ে যায়। তখন ওকে বোঝায় ড্রাইভার যে আপনার কোনো ভয় নেই, আমি যখন আপনাকে ওখান থেকে এখানে মানে ওখান থেকে যখন আপনাকে পিক করেছি আমি আপনাকে একদম সাবধানে
আপনার ডেস্টিনেশনে পৌঁছে দেবো। আর যদি আমি দেখতাম বাড়াবাড়ি করছে, আমি কিন্তু সত্যি সত্যিই থানায় চলে যেতাম। তো আমি দেখলাম ওরা আর ফলো করছে না। আমার এখানে সব থানা ফানা কোথায় কী আছে আমার সব জানা আছে, আমার চেনা জানাও আছে। যদি আমি বেশি বাড়াবাড়ি দেখতাম আমি কিন্তু ওখানে আর কি জানিয়ে দিতাম। তো ও খুব আশ্বস্ত হলো। তো ওকে মানে অবভিয়াসলি ড্রাইভারজি বুঝতেই পেরেছিল যে ব্যাপারটা খুব একটা যে ঠিকঠাক হচ্ছে না। তো ওকে জিজ্ঞেস করা যে কী ব্যাপার। তো তখনও এরকম বলে যে আমি এরকম ওয়েট করছিলাম। তো তখন বলছে যে ড্রাইভারজি ওকে বলে যে ম্যাডাম আপনি এই যে ওদের সাথে যেভাবে তিনটে ছেলের সাথে যে আপনি এভাবে লড়াই করছিলেন বা করেছেন, এটাই অনেক বড় ব্যাপার। আপনি সত্যিই মানে ভগবান আপনাকে বাঁচিয়ে দিয়েছে। যাই হোক, তো তারপরে ওকে ড্রাইভারজি খুব সেফলি ভালো মতোই ওকে ওর ডেস্টিনেশনে নামিয়ে দেয় এবং ও ঘরে ঢুকে যায়। এবং ঘরে ঢুকে গিয়েও প্রথমেই ভালো করে স্নান করে, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। ও ভগবানের কাছে প্রার্থনা করে যে ভগবান তুমি আমাকে আজকের মতো বাঁচিয়ে দিলে, আমি আর এরপরে কোনো দিন এত রাত করব না। কিন্তু এই যে ঘটনাটা ওর সাথে ঘটলো, এই যে দুটো ছেলে ওকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে টাচ করলো, ওকে রীতিমতো চুলের মুঠি ধরে টানলো, ওর হাত ধরে টেনেছে, মানে এইটা কিন্তু একটা মেয়ের কাছে প্রচণ্ড অপমানজনক, প্রচণ্ড খারাপ লাগার বিষয়। খুব স্বাভাবিকভাবে একটা মেয়ে হিসেবে এটা আলাদা করে মানে বলে দিতে হবে তা তো না, এটা সব মেয়েরাই বুঝতে পারবে, ইভেন পুরুষরাও বুঝতে পারবে যে এটা কতখানি ট্রমাটিক হতে পারে। এইবারে পূজা যখন সারা রাত জেগে থাকে, ওর ঘুম আসে না, ও মনে করে যে আমার কাছে তো মোটামুটি ছবি আছে এবং ও যে ছবিটা তুলেছিল তাতে দুটো ছেলের মুখ কিন্তু বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে, অন্য ছেলেটার মুখটা একটু অস্পষ্ট আছে, যেহেতু ওই জায়গাটা একটু অন্ধকার ছিল। দুজনের মুখ কিন্তু মোটামুটি স্পষ্ট আছে। তো ভাবলো সকাল হতেই আমি সোজা পুলিশ স্টেশন যাব এবং সেখানে গিয়ে ছবিটা দেব এবং কমপ্লেন করব। তারপরে পুলিশ নিজস্বভাবে ব্যাপারটাকে তো তদন্ত করবেই। এবং ও মনে মনে ভেবে নেয় যাই হয়ে যাক, এখন আমার জীবনের সবথেকে হায়েস্ট প্রায়োরিটি হলো এই তিনটে ছেলেকে তাদের যোগ্য জবাব দেওয়া, কারণ ওরা যে অন্যায়টা করেছে সেই অন্যায়ের শাস্তি যেন এরা পায়। এবং সারা রাতে ওর প্রচণ্ড রাগ হয় এবং একটা সময় নিজের উপরেও প্রচণ্ড রাগ হয় যে কেন আমি রাত করে বেরোলাম, বা আমি যদি রাত করেই বেরোলাম, আমার আগেই যেখান থেকে আমি বেরোচ্ছিলাম ওইখান থেকে যদি আমি ডাইরেক্ট উবের করে নিতাম তাহলে হয়তো আমাকে আজকে এই দিনটা দেখতে হতো না। নিজের উপরেও খুব রাগ হয়, আফসোস হয় এবং প্রচণ্ড রকমভাবে ওর মানে ভীষণ নিজের উপরে একটা ঘেন্না মতো লাগে যে আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো হয়তো এই যে ছেলে দুটো আমাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে টাচ করেছে সেটাও হয়তো করতে দিত না, সেই মেয়েটা হয়তো আরও বেশি লড়াকু হতো, কিন্তু আমি সেটা পারলাম না। মানে ওর মধ্যে না একটা রাগ, প্রচণ্ড কষ্ট, দুঃখ সব কিছু মিলিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া হয় এবং ও ভাবে যে ভোরের আলো ফুটলেই আমি সোজা থানায় যাব। যাই হোক, ঘুম তো হলো না। তারপরে ও সকালবেলা কিছুক্ষণ পরে আর কি ও যায় থানায়। এবার ও যখন ও যেখানে থাকতো তার নিয়ারেস্ট যে থানায় ও যাওয়ার কথা, তো সেখানে যখন গিয়ে পৌঁছয় ও গিয়ে শুনলো মানে এমনিতে থানার মধ্যে বেশ কয়েকজন এসেছে, তারাও কেউ কোনো না কোনো সমস্যার কথা মানে যাই হোক কমপ্লেন রেজিস্টার করাতে এসেছে, কিন্তু থানার যে বড়বাবু সে নেই এবং যে মেজবাবু মানে বড়বাবুর পরে যে অফিসার রয়েছে সেও নেই এবং যে ছোটবাবু যে জুনিয়র অফিসার সে আছে, কিন্তু সে একজনের সাথে কথা বলছে এবং ওর আগেও আরও 5 জন এসেছে যারা কোনো না কোনো কমপ্লেন লেখাতে এসেছে। এবং ও দেখছে যে থানার বাইরে বেশ কিছু লোক, থানার মধ্যে বেশ কিছু লোক, এবং ওখানে দাঁড়িয়েই ওর একটি মেয়ের সাথে কথা হলো। তো মেয়েটি প্রচণ্ড আর কি উত্তেজিত ছিল। তো ওদের যেটা হয়েছে মেয়েটিকেও জিজ্ঞেস করে, তো যেটা ও জানতে পারলো যে মেয়েটির যে কাকা সে সম্পত্তি নিয়ে ঝগড়া ঝামেলা করেছে এবং ওদেরকে মারধর করেছে। এবং ওই থানাতে যারা এসেছে তারা কোনো না কোনো সমস্যা নিয়েই এসেছে এবং সবার মুখে প্রায় একটাই কথা, মানে সবাই জাস্ট একটা মানে রুটিন করাতে হয়, একটা কমপ্লেন করতে হয় সেরকমই, কিন্তু সেখান থেকে যে কোনো সমাধান আসবে বা সেটা আসতে কতদিন সময় লাগবে সেটার ব্যাপারে সবাই অনিশ্চিত। এবং ও দেখছি ও দাঁড়িয়েই রয়েছে, ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাচ্ছে, কিন্তু ও কোনোভাবেই কমপ্লেনটা রেজিস্টার করাতে পারছে না, কারণ মানে থানার মধ্যে একজনই আর কি রয়েছেন এবং তিনি প্রচণ্ড বিজি।
এবার ওখানে মোটামুটি যখন ও 3 ঘন্টা সময় কেটে যায় এবং ও দেখতে পাচ্ছে যে কেউ হয়তো কেউ এসেছে, তার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট চুরি হয়ে গেছে। তো এখানে যে থানায় যারা রয়েছে তারা বিষয়টাকে খুব একটা যে পাত্তা দিচ্ছে তা নয়, সবাইকেই আর কি একটা মানে জাস্ট নিয়মের মধ্যে লিখে ছেড়ে দিচ্ছে, মানে কিছু একটা যে সমাধান হবে বা আশ্বস্ত করা সেই বিষয়টা যেন নেই, যেন একটা কীরকম উদাসীন ভাব, আর প্রচণ্ড ব্যস্ততাও চলছে। তো 3 ঘন্টা ওখানে থাকার পরে ওর মনে হলো যে না, আমি যদি একটা কমপ্লেন রেজিস্টার করাতেই যদি আমার এতটা সময় লেগে যায়, হয়তো আরেকটু দাঁড়ালে আমি আমার কমপ্লেনটা লেখাতে পারবো। কিন্তু ও ভাবছে যে ছেলেগুলোকে তো ইমিডিয়েট বেসিসে ধরা উচিত, কিন্তু সেটা কি আদৌ হবে? এবার ও ওখানে খুব একটা পুরনো তো নয়, মাত্র 1 বছরই হয়েছিল ও গেছে। তো সব কিছু চিন্তা ভাবনা করে ওখান থেকে চলে আসো। তোর ভীষণ কান্না পায় যে আমার সাথে কালকে একটা এরকম ঘটনা ঘটলো এবং ছেলেগুলো কতটা ডেসপারেট, কতটা বাজে, যে একটা অজানা অচেনা মেয়েকে একা দেখে ওরা সেই মেয়েটি উত্ত্যক্ত করতে ছাড়লো না, হয়তো সুযোগ পেলে ওরা আরও খারাপ কিছু করতো। তো এই ছেলেগুলো নিশ্চয়ই প্রত্যেক দিন রাতের বেলায় এই কাজটা করার জন্য বাড়ি থেকে বেরোয়। তো ভাবছে যে আজকে যদি আমি পুলিশে কমপ্লেন করি, পুলিশ কবে ওদেরকে ধরবে, এবং মানে এই যে কাজটা করছে পুলিশ সবার আগে একটা প্রমাণ চাইবে। কিন্তু ঘটনা হচ্ছে যে ও প্রমাণটা দেবে কি করে, কারণ এইভাবে তার প্রমাণ করা সম্ভব নয়। ও যখন ছবিটা তুলেছিল ছেলেগুলোর, তখন জাস্ট একটা স্টিল পিকচার, এবং সেটাও গাড়ির ভিতর থেকে। তো তারপরে ভাবছে যে আরে উবের ড্রাইভার তো আছে, তাকে অ্যাটলিস্ট সাক্ষী হিসেবে আনা যেতে পারে। তো তারপরে ভাবলো যে আমার এই ঘটনাটার জন্য আমি আবার এই উবের ড্রাইভারকে ইনভলভ করব, সে আসবে কি আসবে না, বলবে কি বলবে না, সে তো খুব বেশি কিছু দেখেনি। তো সব কিছু মনে করি ও প্রচণ্ড কান্না পায় এবং ওখান থেকেও বেরিয়ে আসে। বেরিয়ে এসে একটা মন্দিরের কাছে ও প্রচণ্ড কান্নাকাটি করছে, মানে মন্দিরে আর ঢোকেনি কিন্তু মন্দিরের বাইরে। এবার যেখানটায় ও বসেছিল ঠিক তার উল্টো দিকে বড় বড় বেশ কিছু মানে অ্যাডের হোর্ডিং ছিল, এবং ওখানে বিভিন্ন ধরনের অ্যাড লাগানো ছিল। তো তার মধ্যে একটা অ্যাড দেখে ওর চোখটা না পুরো আটকে যায়। তো সেই অ্যাডে লেখা ছিল যে গোপন শত্রু থাকলে বা বিষয় আশয় নিয়ে যদি কোনো চাপানুতর থাকে বা সেটা নিয়ে যদি কোনো আইনি ঝামেলা হয়, তো এই ধরনের জিনিসগুলোকে কিওর করার জন্য একটা লোকের ছবি দেওয়া, সেই লোকটার গলায় অনেক রকমের মালা পরা এবং একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে ওই হোর্ডিংয়ে, যে একদম নিশ্চিতভাবে কাজ হয়ে যায়। এবার ওর কেন জানি না, মানে যেটা পূজা লিখেছে যে ও কোনো দিন মানে এই ধরনের অ্যাড ওর চোখে এর আগে পড়েনি তা নয়, কিন্তু কখনো সেভাবে তাকিয়ে দেখেও নি অ্যাডগুলোকে, ভালো করে বুঝেও নি। কিন্তু সেদিন ওর মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো এবং প্রচণ্ড রাগ হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ওই 3টে ছেলেকে ও নিজে হাতে শাস্তি দেবে, কিন্তু সেটাও তো সম্ভব নয়। তো ওখানে ও দেখছে যে এরকম কোনো শত্রুতা করতে চাইলে বা গোপনে কেউ যদি চায় কারোর উপরে প্রতিশোধ নিতে, কেউ যদি চায় যে কোনো শত্রুকে সে আর কি তার জীবনের এই জায়গাটা থেকে সরাবে, এই ধরনের রেমেডিগুলো ওখানে হয়। তো পূজা কী করেছে, ওই নাম্বারটা মোবাইলে সেভ করে নিয়ে ওর রুমে চলে আসে এবং এসে অনেকক্ষণও কান্নাকাটি করে, তারপরেও ফোন করে। এবং যখন ওই নাম্বারে ফোন করে তো তখন একটা মহিলা ধরেছে ফোনটা এবং ও বলেছে যে আমি এরকম একটা অ্যাড দেখেছি অমুক জায়গায়, তা আমি ওনার সাথে একবার দেখা করতে চাই। একটা লোকের আর কি বয়স্ক লোক, তো বলছে আমি দেখা করতে চাই। তো ওই মহিলা বললেন যে ঠিক আছে, আপনি কোথা থেকে বলছেন, কী ব্যাপার, সব কিছু লিখে টিকে নিয়ে বলল যে আজকে মানে একটা টাইমই অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে দুপুরবেলা 3টে নাগাদ। তো বলছে অমুক জায়গায় আপনি চলে আসুন এবং আপনি একদম দেরি করবেন না কিন্তু, কারণ একটা স্লটই ফাঁকা ছিল, আপনি কিন্তু এই টাইমে চলে আসবেন। তো বললো হ্যাঁ আমি চলে আসবো। তো এবার ও মনে মনে ভাবছে যে এটা আমি কী করলাম, ফোনটা করার পরে ওর মনে হয়েছে যে আমি এটা কী করলাম, এগুলো আবার হয় নাকি। এবং ও ভাবছে যে আমি যে যাবো, আমি কেন যাবো, আমি কি বলবো গিয়ে। যাই হোক, তো এইসব ভাবতে ভাবতেই সময় কীভাবে যে কেটে যায় ও নিজেও বুঝতে পারে না। তো বাড়ি থেকেও 2টোর সময় বেরিয়ে যায় এবং মোটামুটি যেতে ওরা আধা ঘন্টা মতো টাইম লাগে, 2:30 নাগাদ পৌঁছে যায়। এবার ঠিক 3টে বাজার 5-10 মিনিট আগে মানে ও দেখছে ওখানে বেশ কিছু লোকজন আছে এবং জায়গাটা হচ্ছে ও যেখানে গেছিলো মানে থানায় যেখানে গেছিলো সেখান থেকে আর ওই মিনিট 5-7 ডিস্টেন্স এইরকম। এবার আলটিমেটলি যখন ওর টার্ন এলো তখন ও ভিতরে ঢুকেছে। তো ভিতরে ঢুকে দেখছে একটা বয়স্ক লোক এবং তার পাশে আর একজন বয়স্ক মহিলা বসে আছে এবং ওকে
ও কিছু বলার আগে, পূজা কিছু বলার আগে ওই লোকটাই বলে যে আমি আমি জানি না তুমি কেন এসেছো আমার এখানে, তবে তুমি যদি বলো যে আমি কাউকে ভালোবাসি, যেহেতু তোমার বয়সটা খুব কম, তুমি হয়তো আমাকে বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার মানুষের হয়তো বিয়ে হয়ে গেছে, কিছু হয়ে গেছে, তাকে আমার জীবনে এনে দাও। আমার কাছে এরকম তোমার বয়সী মেয়েরা প্রচুর আসে, প্রেম সংক্রান্ত বিষয়ে কথা বলতে, পুরনো প্রেমকে ফিরিয়ে আনতে, এরকম। কিন্তু আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু এরকম কোনো কাজ করি না। আমি কারো সংসার ভেঙে তোমার সে কবে কোন যুগে প্রেমিক ছিল আমি তাকে তোমার জীবনে এনে দেবো, আমি কিন্তু এসব কাজ করি না। তো তখন ও বলে যে না, আমি এরকম কিছু আপনাকে বলার জন্য এখানে আসিনি, আমি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ এবং আমার সাথে একটা খুব খারাপ জিনিস হয়েছে, আমি সেই জন্য এসেছি। তো তখন বলে যে হ্যাঁ বলো তাহলে কী জন্য এসেছে। তো ও সমস্ত কথা, আগের দিন কী কী হয়েছে ও সব খুলে বলে। তো এটা শুনে ওই ভদ্রলোক প্রচণ্ড রেগে যায়। উনি তখন বলেন যে উনি প্রথমে আর কিছু বলে না, শুরুই করেন একটা কথা দিয়ে যে আমি ওই লোকটা আর কি বলে যে আমরা 9 ভাই ছিলাম, আমরা 9 ভাই, এবং 9 ভাইয়ের পরে একটা ওদের বোন, ওর মায়ের 10টা ছেলে মেয়ে ভদ্রলোকের। তো উনি বলেন যে আমরা যে 9 ভাই ছিলাম, আমাদের মা আমাদের 9 ভাইকে একটা জিনিস শিখিয়েছিল যে তুমি পড়াশোনায় ভালো হও না হও, জীবনে অনেক বড় কাজ করো না করো, তবে একটা জিনিস করবে, সেটা হচ্ছে মহিলাদের সম্মান দেবে। তোমরা পুরুষ, তোমাদের জোর থাকবে, তোমরা বাইরে খাটবে, সেই জোরকে কাজে লাগিয়ে পরিশ্রম করবে, অর্থ উপার্জন করবে, কিন্তু তোমাদের গায়ে জোর আছে বলেই তুমি একটা মেয়ের উপরে অত্যাচার করবে, তাকে অসম্মান করবে, তোমার একটা মেয়েকে দেখে মনে হবে যে আমি এর সাথে যা খুশি তাই করতে পারি, এটা কিন্তু একদম নয়। এবং যেদিন থেকে তুমি এই জিনিসগুলো মনে করবে যে আমি এগুলো করবো বা করতে পারি, সেদিন থেকে জানবে যে তোমার মা তোমাদের সাথে নেই। তো উনি বলেন যে আমি সব সহ্য করতে পারি, কিন্তু এই মেয়েদের সাথে অসভ্যতা আমি সহ্য করি না। তো তখন ও বলেই ছিল যে আমি এরকম একটা ছবি তুলেছি, বলছে তুমি ছবিটা দাও। তো যথারীতি ছবিটা দেখিয়েছে। তো উনি কী করেছেন, ওনার মোবাইলে ছবিটা তুলে নিয়েছে। তো তখন ও কাঁদতে কাঁদতে বলছে যে আমি চাই এরা যে কাজটা আমার সাথে করেছে, এরা তার যোগ্য শাস্তি পাক, এবং শুধু আমার সাথে করেছে বলে নয়, ওরা যেভাবে এই ধরনের অসভ্যতামিটা চালিয়ে গেছে, তাতে আমার মনে হয় যে ওরা এই কাজ প্রায়শই করে, হয়তো প্রত্যেক দিনই রাতের বেলা বেরোয়, এবং কোনো না কোনো মেয়েকে যদি ওরা একা দেখে তার সাথে হয়তো এরকমই ব্যবহার করে। তো তখন ওর মাথা কাজ করছিল না, এবং ও ওখানে ওই যিনি ছিলেন, যে বয়স্ক লোকটি ছিলেন, তাকে একটা কথা স্পষ্ট বলে দেয় যে আমি চাই এই 3 জনের যথাযথ শাস্তি হোক, এবং সেই শাস্তিটা কোনো জেসে শাস্তি নয়, এদের যেন জীবন বলে আর কিছু না থাকে, এরা যদি বেঁচেও থাকে এরা যেন এদের গায়ে হাতে পায়ে যেন কোনো শক্তি না থাকে, কারণ এইসব মানুষগুলোর গায়ে জোর থাকলে এরা খারাপ কাজই করবে। তো এই কথাগুলো যখন ওই লোকটাকে বলে, তখন লোকটা বলে যে তাই হবে, তুমি যা চাইছো তাই হবে। এবং ওনার কাছে এই দেখা বা কথা বলার জন্য 200 টাকা করে সবাই দিচ্ছিল, বাট ওই দিন ওই লোকটা ওনাকে বলে যে তোমাকে 1 টাকাও দিতে হবে না, শুধু তোমাকে একটা আমি জিনিস দিচ্ছি, তুমি এই জিনিসটা নিজে 3 দিন খাবে, এবং আমি তোমাকে ফোন করব, আমি যখনই তোমাকে ফোন করব, যদি কিছু করতে বলি তুমি কিন্তু সেটা সেইভাবে করবে, আর তোমার এখানে আসতেও হবে না, কিচ্ছু করতে হবে না। তো তখন ওর মনে একটা সন্দেহ হলো, যে ও বললো যে দেখুন আমি তো আর এদেরকে চিনি না, ফলে এরা শাস্তি পেলো কি পেলো না সেটা তো আমি জানতে পারবো না, আমার আপনার উপরে ভরসা আছে, কিন্তু আমি না দেখতে চাই যে এদের পাপের শাস্তি পাচ্ছে, কারণ আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না আমার সাথে যেটা হয়েছে। এবং আরও একটা জিনিস ভেবে আমার গায়ে কাটা দিচ্ছে যে যদি সে সময় ওই ড্রাইভার না আসতো, ওয়েব ড্রাইভারটি না আসতো, তাহলে আমার কি অবস্থা হতো, হয়তো আমি আজকে বেঁচেই থাকতাম না। তো তখন নাকি ওই লোকটা মুচকি হেসে বলে যে হিন্দিতে বলেছে যে আমার মাতারানী যদি চায় তুমি সেটা দেখতেও পাবে, তাদের কি হাল সেটা তুমি দেখতেও পাবে, তো তুমি একদম চিন্তা করো না, তুমি চলে যাও, আর তোমার ফোন নাম্বার তো রইলো, যদি আমার মনে হয় যে তোমাকে কিছু করতে হবে তাহলে আমি সেটা তোমাকে ফোনে বলে দেবো, কিন্তু আমি যেটা বলবো সেটা কিন্তু তুমি করবে। যাই হোক, তো পূজা যেটা জানিয়েছে যে ওই লোকটা এইসব বলে ঠিকই, কিন্তু ওর যে লোকটার প্রতি প্রচণ্ড অগাধ বিশ্বাস ছিল, বা লোকটা যে ওদের শাস্তি দিয়ে ছাড়বে সেরকম কোনো কিছু কিন্তু ওর তখন মনে হয়নি। শুধুমাত্র ওর মনের রাগ,
জ্বালা এগুলো মেটানোর জন্যই কিন্তু ওখানে গেছিল। লোকটাকে অনেক কথাই বলে এবং ওকে আশ্বস্ত করে যে ওরা ওদের পাপ কাজের একদম যোগ্য শাস্তি পাবে, কিন্তু সেটা যে ওর খুব বিশ্বাস হয়েছিল তা কিন্তু নয়, কারণ ও বুঝতে পারছিল না যে কিভাবে এটা সম্ভব, কি করেই বা হবে। আবার লোকটাকে এটাও বলেছিল যে মাতা রানী চাইলে তুমি সেটা দেখতেও পাবে। তো এখানে ওর একটা বিশাল বড় কোশ্চেন আসে যে আমি সেটা দেখবই বা কী করে, আমি কি ওদেরকে চিনি নাকি যে ওরা কোথায় থাকে আমি সেখানে গিয়ে দেখে আসবো? যদি চিনতাম তাহলে হয়তো না হয় ওদের দুরবস্থা দেখার জন্য আমি হয়তো একবার গেলেও যেতে পারতাম। তো বাড়িতে আসে এবং বাড়িতে এসে 5-6 দিনও ভীষণই শ্যাটার্ড থাকে এবং তারপর আস্তে আস্তেও নিজেকে বোঝায় যে না, এটা এবার আমি আমার পড়াশুনো, এবারে আমি আমার কেরিয়ার সব দিকে মন দিই। এবার এর মধ্যে একদিন ওই লোকটা ফোন করে এবং ফোন করে বলে যে তুমি কোনো একটা মানে ঠাকুর দেবতার যে সমস্ত জায়গায় বিক্রি হয় সেখান থেকে তুমি একটা মালসা কিনবে এবং সেখানে সেই মালসাটাই নিয়ে মানে ফুল দিয়ে, চাল দিয়ে, আতপ চাল, ফুল এগুলো দিয়ে গঙ্গার জল ভরবে এবং ভরে ওই বেনারসের যে বিখ্যাত যে ঘাট রয়েছে 3-4টে ঘাটের নাম উনি বলে যে 3-4টে ঘাটের মধ্যে যে কোনো একটা ঘাটে এই মন্ত্রটা 21 বার পড়ে তুমি ঘরটা ভাসিয়ে দেবে। এবার এই রিচুয়ালটা করা ওর পক্ষে খুব বিশাল বড় ব্যাপার ছিল তা নয়। তো এবং ও যখন জিজ্ঞেস করে যে এইটা করলেই কি ওদের শাস্তি হয়ে যাবে, তখন নাকি উনি ফোনের মধ্যে হাসেন এবং বলেন যে ওই যে বললাম যে মাতা রানী চাইলে ওরা কি শাস্তি পেয়েছে, কিভাবে আছে, সবটাই কিন্তু তুমি দেখতে পাবে। তো যাই হোক, ওকে যেটা বলে ও সেটাই করে। ও একটা মাটির মালসা কিনে আনে এবং সেখানে ফুল, আতপ চাল ভিজিয়ে সেই আতপ চাল দিয়ে একটা মন্ত্র দিয়েছিল, সেই মন্ত্রটা 21 বার পরে এবং গঙ্গা জল ভরে দশাশ্বমেধ যে ঘাট রয়েছে সেই বেনারসের দশাশ্বমেধ ঘাটে ও প্রণাম করে সেই কলসটা, মানে ওই মালসা টাইপের কলস যেটা আর কি, সেটা ভাসিয়ে দেয়। এবং ও মনে প্রাণে তখন একটা জিনিসই চাইছিল যে যাই হয়ে যাক ওরা যেন নিজেদের পাপের শাস্তি পায় এবং ওরা যেন আর কোনো মেয়েকে এইভাবে উত্ত্যক্ত করতে না পারে। তো যাই হোক, এটা তো করলো এবং করার পরে ওর মনে একটা জিনিসই আসতে থাকলো যে কবে ও জানতে পারবে যে যারা ওর সাথে এটা করেছে তারা শাস্তি পেয়েছে এবং কীভাবেই বা ও জানতে পারবে। এবং এই কিভাবে জানতে পারবে সেটা কিন্তু ও যখন ফোনে ওই ভদ্রলোকের সাথে কথা হয়েছিল তখনও জিজ্ঞেস করে যে আমি কী করে জানবো, আমার এটা জানতে খুব ইচ্ছে করছে যে আমি যারা আমার সাথে এতটা খারাপ করলো তারা কি আদৌ শাস্তি পেয়েছে, আর আমি তো ওদেরকে চিনি না, মানে চিনি না বলতে ওরা কোথায় থাকে, কখন থাকে সেটাও আমি জানি না, এবং আমি এটা দেখবো কী করে। তো তখন উনি ওই একই কথা বলেন যে মাতা রানী চাইলে তুমি ঠিক দেখতে পাবে, তুমি ঠিক জানতে পারবে যে এটা কখন এরা শাস্তি পেল। যাই হোক, তো ও আবার নিজের মতো থাকে, কিন্তু প্রত্যেক দিন ও লিখেছে যে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, প্রতি রাতে আমার ওই যে ঘটনাটা যেটা আমার সাথে ঘটেছিল প্রতি রাতে আমাকে হন্ট করতো এবং আমি 2:30, 3টে, 4টে, কখনো কখনো সারা রাত আমি ভোরের আলো ফোটা অবধি আমি জেগে থাকতাম এবং আমি শুধু কাঁদতাম এবং ভাবতাম যে কেন আমার সাথে এটা হলো, কেন আমি মানে নিজেকে সম্পূর্ণ রকমভাবে পুরো জিনিসটা থেকে রক্ষা করতে পারলাম না। এবং তারপরে এটাও ভাবতো যে আমার সাথে এর থেকে বেশি কিছু হয়নি, এটাও ভগবানের আশীর্বাদ। যাই হোক, তো এর কিছুদিন পর থেকে একটা অদ্ভুত জিনিস হওয়া শুরু হলো। সেটা হচ্ছে ও যখনই ঘুমোতো, মানে ধরুন লেট নাইটেও ঘুমোচ্ছে 2:30, 3টের সময়, তো কিছুক্ষণও ঠিকঠাক ঘুমোতো, তারপরেই ও একটা করে অদ্ভুত স্বপ্ন দেখতো। মানে নয় দেখতো যে কেউ ছাদ থেকে পড়ে যাচ্ছে, নয় স্বপ্ন দেখতো যে কেউ খুব স্পিডে বাইক চালাচ্ছে, বাইক চালাতে চালাতে সে পড়ে যাচ্ছে, মানে খুব বাজে রকমের আর কি স্বপ্ন দেখতো। এবং যে স্বপ্নগুলো দেখতো সেটা না খুব ভয় লাগিয়ে দিত দেখার পরে, ও রীতিমতো প্রচণ্ড ভয় করতো এবং ও ভাবছে যে আমি এরকম স্বপ্ন তো এর আগে কখনো দেখিনি। তো তারপরে ভাবছে যে আমার রাতের পর রাত ঠিকমতো ঘুম হয় না, ঠিকমতো খায় না, ফলে সেই জন্য হয়তো এইসব স্ট্রেস থেকে হয়তো এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। এবং ওর না বারবার মনে হয় যে ঠিক আছে, এটা আজকে হলো, কালকে হয়তো আর হবে না, কালকে হলো ঠিক আছে, পরশু হয়তো হবে না, কিন্তু মাঝে মধ্যে ওই স্বপ্নগুলো দেখতো এবং এটা দেখার পর ওর এত ভয় করতো যে ওর আর ঘুম আসতে চাইতো না। এবারে ও ভাবছে যে না, এইরকমভাবে আর তো হয় না, আর ওই লোকটার থেকেও আর কোনো খবরও পায়নি যে কি হলো না হলো, ওকে আর কিছু করতেও বলেনি।
তো এরপরে ও কিছুদিন এরকমভাবে যখন যায়, যখন ওর ঘুম আসছে না, ওর আর পারছে না, তো তখন ও ভাবলো যে আবার ওই লোকটার কাছেও যাবে। তো আবারও একটা অ্যাপয়েন্টমেন্ট নেয় এবং নিয়ে লোকটার কাছে যায়। আচ্ছা, এখানে একটা কথাও বলেছে পূজা, যে লোকটি কিন্তু মানে ওইখানে মানে ওই যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসে একজন পার্মানেন্ট আছে যিনি অ্যাস্ট্রোলজার, ঠিক আছে? তো তিনি সকলের কুষ্টি বিচার করে, কুষ্টি তৈরি করে, মানে উনি অ্যাস্ট্রোলজি নিয়ে আর কি কাজ করেন। তো ওনার চেম্বারে এই বয়স্ক লোকটি মাঝে মধ্যে আসে। এরকম নয় যে উনি সবসময় আসে বা সপ্তাহে 2 দিন আসে, 3 দিন আসে, এরকম কিন্তু নয়। কখনো কখনো আসে, কখনো কখনো আসে না। সেটা মাসে হয়তো 2-3 বার আসে, কি হয়তো কোনো মাসে আসেই না, এরকম। তো একবার ফোন করেছিল মাঝখানে, তো জানতে পারে যে লোকটা এখানে নেই, এবং উনি কোথায় যান, কোথায় দেখেন, সেসব বিষয়ে কিন্তু কোনো ইনফরমেশন ওখানে পাওয়া যায় না। এবং ওই যে অ্যাস্ট্রোলজার রয়েছে ওটা হচ্ছে ওনার নিজস্ব চেম্বার। যাই হোক, তো তারপরে যখন ও একদিন ফাইনালি সুযোগ পায়, তো ওই লোকটার কাছে যায় এবং গিয়ে ও খুব কান্নাকাটি করে, বলে যে আমি জানি যে আমার সাথে যারা এই খারাপ কাজটা করলো তারা হয়তো এখনও কোনো শাস্তি পায় না, আর আদৌ পাবে কিনা আমি সেটাও জানি না, কিন্তু আমার তো রাতে ঘুম হয়ই না। আবার যে কদিন ঘুম আসে বা যে কদিন আমার শরীর ভেঙে আসে, মনে হয় যে এবার খুব ঘুম হবে, খুব ভালো করে আমি শান্তি করে ঘুমোতে চাই, আমি সেদিনই এরকম স্বপ্ন দেখি খারাপ খারাপ। মনে হচ্ছে কেউ, কারো একটা বাইক অ্যাক্সিডেন্ট হলো দেখলাম, কেউ ছাদ থেকে পড়ে যাচ্ছে, কারোর হাত কেটে গল গল করে রক্ত পড়ছে, বা এই যে জিনিসগুলো দেখে না, মানে এই জিনিসগুলো জাস্ট একটা র্যান্ডাম ওয়েতে ও স্বপ্নে দেখতো। এরকম নয় যে ও স্পেসিফিক কাউকে দেখছে বা ওর ফ্যামিলির কাউকে দেখছে, চেনা পরিচিত কাউকে দেখছে, তা কিন্তু না, খুব র্যান্ডাম। এবং যেটা দেখতো সেখানে কোনো মুখ স্পষ্ট দেখতো না, বা দেখলেও সেটা হয়তো ওর মনে থাকতো না, ঠিক আছে? এবার এই কথাগুলো যখন বলে তো লোকটা চুপ করে শোনে, এবং তখন যখন ওর বলা হয়ে যায় তখন লোকটা বলে যে তোমার আর কিছু বলার আছে? তখন ও বলছে না, আমার আর কিছু বলার নেই। কারণ ওর মনে না তখন একটা রাগ, একটা অভিমান কাজ করছিল যে লোকটা বলেছিল যে এদের শাস্তি হবে, এবং ও মনে করতো এবং আজও মনে করে যে এই ধরনের কাজ যারা করে তাদের যদি শাস্তি না হয়, তাদের যদি প্রপার শাস্তি না হয়, তাহলে যারা এই কাজগুলো করেছে তারা ভবিষ্যতে আরও এরকম কাজ করবে, তাদের শক্তি বৃদ্ধি পাবে, তাদের কনফিডেন্স বেড়ে যাবে যে ঠিক আছে, আমি তো একটা খারাপ কাজ করলাম, আমার তো কোনো শাস্তি হলো না, আমি তো বেঁচে গেলাম, তাহলে আমি এরকম করতেই পারি। আবার তাদের দেখে আবার আরও কিছু লোক ইন্সপায়ার হয়ে যাবে। তো ওর সবসময় মনে হতো যে শাস্তিটা পাওয়া খুব দরকার ছিল। যাই হোক, তো ও তখন বলে যে, তখন ওই লোকটা ওকে বলছে যে তুমি জানতে চাও না যে তোমার সাথে যারা এরকম করেছিল তাদের শাস্তি হয়েছে কি হয়নি? তো তখন ও বলছে যে হ্যাঁ, আমি জানতে চাই, কিন্তু আমি জানবোটা কী করে? আপনি যদি আমাকে বলেনও যে ওরা শাস্তি পেয়েছে, আমি না হয় বিশ্বাস করলাম, কিন্তু আমার বিশ্বাসটা হয়তো আমার মাথা বিশ্বাস করবে, কিন্তু আমার মনে সেই শান্তিটা আসবে না। কারণ আমি যতদিন মানে ওরা আমার সাথে যেরকম আচরণ করেছে এবং আমি যতটা ভয় পেয়ে গেছিলাম, আমি ওই একা রাস্তায় ওই রাতের বেলা আমাকে যা ফেস করতে হয়েছিল সেটা অভাবনীয়। মানে এতটা ভয়, এতটা হেল্পলেস আমি এর আগে জীবনে কোনোদিন ফিল করিনি। তাই আমি যদি ওদেরকে সত্যি সত্যি চোখে দেখতে পেতাম যে ওদের মানে ওরা শাস্তি পেয়েছে, তাহলে হয়তো আমার মনটা অনেক শান্তি পেত। তো তখন উনি বলেন, উনি একটা মা দুর্গার একটা গুহ্য মন্ত্র দেয়। তো এই গুহ্য মন্ত্র আমি কেন বলছি, যেটা ও লিখেছে আমি সেটাই আপনাদেরকে বলছি। তো ওর লেখা অনুযায়ী যে এই মানে আমরা যেমন মা দুর্গার ধরুন প্রণাম মন্ত্র বলি, আমরা পুষ্পাঞ্জলি মন্ত্র বলি, এগুলো আমরা বলি তো, কিন্তু এই মন্ত্রগুলো হচ্ছে নর্মাল কিছু মন্ত্র। এই মন্ত্র ছাড়াও বেশ কিছু বিশেষ মন্ত্র আছে, এবং এগুলোকে গুহ্য মন্ত্র এই কারণে বলা হয়, যারা গুহ্য ক্রিয়া করে বা যারা ধরুন তন্ত্র করে, তন্ত্র সাধনা করে আর কি, বা যারা ধরুন পুরোপুরি সাধনার পথে চলে গেছে, সিদ্ধি লাভ করতে চায়, বাকসিদ্ধ হতে চায়, এরকম তো অনেক তপস্যা আছে, এরকম তো অনেক সাধনা আছে। তো তারা যে ধরনের মন্ত্র উচ্চারণ করে সেগুলো কিন্তু আমরা সাধারণত কোনো ঠাকুরের বই বলুন বা কোনো ঠাকুরের পাঁচালির বই বা পুজো করার যে পদ্ধতির যে বই, বাজার চলতি যে বইগুলো আছে, সেখানে কিন্তু আপনি এই ধরনের মন্ত্র পাবেন না। কারণ এগুলো হচ্ছে গুহ্য মন্ত্র, আর এই গুহ্য মন্ত্র কিন্তু সবাই উচ্চারণও করতে পারে, মানে সবার উচ্চারণ করতেও নেই, কারণ সেই মন্ত্র বলার আগে নিজেকে তৈরি করতে হয়। কারণ প্রত্যেকটি যে মন্ত্র আছে ঠাকুরের, সেই প্রত্যেকটি মন্ত্রেরই কিন্তু একটা করে ওয়েট থাকে, মানে একটা করে ভার থাকে বলতে পারেন। আমরা ধরুন একটা মন্ত্র যখন বলি, আমরা কতটা বুঝে বলি না বুঝে বলি সেটা তো
যার যার মানুষের উপরে ডিপেন্ড করে, কিন্তু এই প্রত্যেকটি মন্ত্রের একটা আলাদা অর্থ আছে, এবং শুধু তার অর্থ আছে তাই নয়, তার তাৎপর্যও কিন্তু তার থেকে অনেক বেশি। ধরুন আমরা বললাম ওম নমঃ শিবায়, আমরা শিব ঠাকুরকে আমাদের ভক্তি প্রণাম নিবেদন করছি, তো এটার কিন্তু একটা বিশাল একটা তাৎপর্য আছে। এবার আমাদের মধ্যে কজনই বা আমরা সেই তাৎপর্যটাকে গভীরভাবে বুঝি বা সেটাকে আমরা বুঝতে চাই, বা সেই সুযোগটাও হয়তো আমাদের কাছে থাকে না। কিন্তু গুহ্য মন্ত্রের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই মন্ত্রগুলো এতটাই ভারী হয় যে এই মন্ত্র ফট করে যদি কেউ পেয়েও যায় না কোথাও থেকে, সে উচ্চারণ করতে পারবে, তার রীতিমতো কষ্ট হবে, তার রীতিমতো শরীর খারাপ লাগবে, তার মাথা ঘুরবে, এবং সে যদি একবার সেই মন্ত্র বলেও ফেলে, সে যদি সেই জায়গায় না যেতে পারে বা সেই লেভেল যদি তার না থাকে, সে কিন্তু অসুস্থও হয়ে যেতে পারে, এতটাই সেই মন্ত্রের জোর। তো ওকে বলে যে একটা গুহ্য মন্ত্র আমি তোমায় দেব, আমি জানি তুমি এই মন্ত্রটা পাঠ করতে পারবে, সবাই তো এটা পারে না, এবং আমি সবাইকে দিও না, আমার যাকে মনে হয়, এবং আমার এরকম মনে হয় তো আমার সারা জীবনে খুব কম মানুষকেই হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে তুমি সেই ব্যক্তি যে পারবে। তোমার যে তুমি এই গুহ্য মন্ত্রটা তুমি রাত 12টার পরে তুমি 10 বার 12 বার করে করবে, এবং কতদিন করবে? টানা 1 সপ্তাহ করবে, মানে যখন করবে টানা 7 দিন করতে হবে। বলে যে তুমি যে অবস্থাতে থাকো, তুমি খাটে বসে যদি ধরো তুমি মানে শুয়ে আছো, শোয়া অবস্থা থেকে জাস্ট উঠবে, উঠে তুমি খাটে বসেই মন্ত্রটা পাঠ করতে পারবে, মানে ছোট একটা মন্ত্র, মানে বলছে তুমি যে কোনো অবস্থাতে পাঠ করতে পারবে, এবং এক মনে মাকে ডাকবে, মা দুর্গাকে ডাকবে। তো ওকে যখন এই কথাগুলো বলে, ও শোনে ঠিকই, কিন্তু ওর মনটা আবার খুব খারাপ হয়ে যায়, কারণ ওর মনে হয় যে এই লোকটা আমার থেকে টাকা নেয়নি সেটা ঠিক আছে, কিন্তু এ তো আমার প্রশ্নের উত্তর ঠিক মতো দিল না, তার বদলে আমাকে একটা মন্ত্র বলছে। যাই হোক, তো ওনাকে প্রণাম টনাম করে এসে বাড়িতে এসে ভাবে যে ও কী করবে। তো ও ওই একটা কাগজে চিরকুটে উনি মন্ত্রটা দিয়েছিলেন। তো ও কী করেছে, পূজা যেটা ও লিখেছে, যে ও কিউরিয়াসিটি বশত ওই কাগজের চিরকুটটা খুলেও পড়ে, এবং যে মুহূর্তে ওই গুহ্য মন্ত্র পাঠ করে, ওর সারা শরীর না মনে হলো যেন একটা মানে খুব গরম কিছু ছ্যাঁকা লাগলে শরীরের যেরকম একটা রিয়াকশান হয়, ঠিক সেরকম একটা রিয়াকশান কিন্তু ওর হলো, এবং ও বুঝতে পারলো যে যে মন্ত্রটা ওকে পাঠ করতে দিয়েছে সেই মন্ত্রের তাৎপর্য সত্যিই বিশাল। কারণ মানে ওই মন্ত্রটা পড়ার পরই ওর সারা শরীর দিয়ে মনে হলো যেন একটা তরঙ্গ খেলে গেল, এতটাই সেই মন্ত্রের জোর, এতটাই সেই মন্ত্র পাওয়ারফুল। তো ও কিন্তু জানতো না যে এই মন্ত্রটা পাঠ করে কী হয়, বা ইভেন ও জিজ্ঞেসও করেনি। তো ও শুধুমাত্র মা দুর্গার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে ও ভাবলো যে ঠিক আছে আমি এই মন্ত্রটা পাঠ করব, এবং ও টানা 7 দিন, মানে অনেকবার 21 বার তো করেইছে, মানে 7-8 বার 9 বার 21 বার 22 বার 25 বার 30 বারও করেছে পাঠ। এবং যত পাঠ করেছে, প্রথম যেদিন পাঠ করে সেদিনও লিখেছে যে আমার না খুব শ্বাসকষ্ট হচ্ছিল হঠাৎ করেই, মানে কোনোখানে কিছু নেই, আমার মনে হচ্ছিল আমার শ্বাসটা খুব ভারী হয়ে আসছে, আমি ঠিক মতো শ্বাস নিতে পারছি না, রীতিমতো কষ্ট হচ্ছিল। দ্বিতীয় দিনও সেই কষ্টটা হয় সেম ওর, কিন্তু ও ছাড়েনি, হাল ছাড়েনি, ও পাঠ করে যায় মন্ত্রটা। তৃতীয় দিন থেকে আস্তে আস্তে ও বুঝতে পারে যে ওর যে সমস্যাগুলো হচ্ছিল, যে ব্রিদিং প্রবলেম হচ্ছিল, ঠিক মতো শ্বাস পড়ছিল না, খুব ভারী লাগছিল, বুকের ভিতরটা কীরকম একটা মনে ছিল ভার হয়ে আসছে, তো সেগুলো আস্তে আস্তে কমছে। এবং এই করতে করতে যখন 1 সপ্তাহ কমপ্লিট হয়ে গেল, তখন ও কিন্তু খুব ফ্রিলি এবং খুব ভালোভাবে কোনো কষ্ট ছাড়াই ও কিন্তু সেই মন্ত্রটা পাঠ করতে পারত। এবং যেদিন এই 7 দিন কমপ্লিট হলো, ঠিক তার পরের দিন হঠাৎ করেই, মানে ও যে ইউনিভার্সিটিতে ছিল, তো সেখানেই একটি মেয়ের বাড়িতে আর কি ওর জন্মদিনের একটা পার্টি ছিল, এবং যেহেতু সন্ধ্যের পার্টি সমস্তটাই এড়িয়ে চলতো, তো ও পরিষ্কার বলে দেয় যে না রে আমি যেতে পারবো না, কারণ আমি তো এখানে থাকি, মানে তোর বাড়িটা আমার এখান থেকে অনেকটা দূরেই হয়ে যাচ্ছে, তো আমি যাব না। তো ওদের ব্যাচের আরও বেশ কিছু মেয়ে ছিল, তো তাদের মধ্যে একজনের বাবার একটা বেশ বড় গাড়ি ছিল। তো ঠিক হলো যেটা, যে মেয়েরা মানে ওই 3-4 জন বান্ধবী আর কি, অন্য যে বান্ধবী রয়েছে যার বাবার গাড়ি নিয়ে যাওয়া হবে, তো সে গাড়ি নিয়ে আসবে এবং সবাইকে তুলবে, তোলার পরে ওরা বার্থডে পার্টিতে যাবে, সেটা অ্যাটেন্ড করে আবার ওই গাড়ি করেই সবাই যে যার মতো ফেরত আসবে। এবং ওকে অনেকবার করে বলে, তো ভাবলো যে ঠিক আছে গাড়ি তো আছে আর চেনা জানার মধ্যেই, তো অসুবিধে হবে না। এবার ওরা চলে যায়,
এবং ওখানে যায়, বার্থডে সেলিব্রেশন হয়, খাওয়া দাওয়া হয়। তো খাওয়া দাওয়া করে যখন ফিরছে, হঠাৎ করেই ও দেখছে, মানে গাড়িটা একটা সিগনালে দাঁড়িয়ে গেছে, তো দেখছে যে একটা ছেলে, যে ছেলেটাকে ওর খুব চেনা চেনা লাগছে, কীরকম একটা মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে, মানে খুঁড়িয়ে বললেও ভুল হবে, লেংচে লেংচে রাস্তা পার হচ্ছে। এবং এটা দেখে না ওর খুব অবাক লাগে, এবং তার থেকে যেটা থেকে ওর সব থেকে বেশি অবাক হয় যে ওর খুব চেনা চেনা লাগছে ছেলেটাকে। এবং মুহূর্তের মধ্যে, মানে হয়তো দু তিন সেকেন্ড হয়তো চেনা চেনা লাগে, এবং তারপরেই ও না, ওর সারা শরীর দিয়ে একটা ঠান্ডা তরঙ্গ খেলে যায়। কারণ ওর মনে পড়ে যে এই ছেলেটা আর কেউ নয়, এই ছেলেটা হচ্ছে ওয়ান অফ দেম, যারা ওকে মানে কয়েক মাস আগে ওর সাথে একটা এরকম মিসবিহেভ করেছিল, ওর সাথে খারাপ কিছু করার একটা চেষ্টা করেছিল। তাদের মধ্যে একটা ছেলে, মানে সেই ছেলেটাকে দেখলে চেনা দায় হয়ে গেছে, মানে রোগা হয়ে গেছে, এবং ওর যে রিসেন্ট একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা বোঝা যাচ্ছে। ওর পায়ে যথেষ্ট গভীর চোট আছে, এবং ঠিকমতো মানে পাটা প্লাস্টার পর্যন্ত করানি। এবং এটা যখন ও দেখে, ওর না মানে মনে হলো যে তাহলে সত্যি শাস্তি পেয়েছে। মানে ওর না খুব অবাক হয়ে যায়, যেটা ও চেয়েছিল মন থেকে। আর যেহেতু বার্থডে থেকে আসছিল একটা পার্টি, সে তো ওর মুডটা খুব ভালো ছিল, একটা খুব লাইট মুডে ছিল। এবং সঙ্গে সঙ্গে ওটা দেখার পরে ওর না মানে মনে হয় যে ওই যে লোকটা বলেছিল যে মাতা রানী চাইলে আমি দেখতেও পাবো যে যারা আমার সাথে খারাপটা করেছে তারা নিজেরা শাস্তি পেয়েছে। এবং জাস্ট সিগন্যাল থেকে এবার গাড়িটা যখন আরও এগিয়ে যায়, এগিয়ে গিয়ে যখন পরের সিগন্যালে দাঁড়িয়ে গেছে, তো পরের সিগন্যালে দাঁড়ানোর পরে ও একটা অদ্ভুত জিনিস দেখে। ও দেখে যে 5-6 জন একটা মৃতদেহ নিয়ে যাচ্ছে, এবং স্বাভাবিকভাবেই ওটা চোখে পড়ে গেছে, তো দেখে একটু প্রণাম করে। এবং যখন ওদের গাড়িটা ওই লোকগুলো যারা নিয়ে যাচ্ছিল তাদেরকে যখন ক্রস করছে, ওর হঠাৎ করেই মৃতদেহের দিকে চোখটা যায়। এবং ও যেটা দেখে, সেটা দেখে ওর সারা শরীর না পুরো রীতিমতো ঠকঠক করে কাঁপতে থাকে। ও এক ঝলক ওই মৃতদেহের দিকে তাকায় এবং দেখে যে মারা গেছে সে একটি ছেলে, এবং সেই ছেলেটা হচ্ছে সেই ছেলেটাই যে ওর চুলের মুঠি ধরেছিল এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েটভাবে একবার টাচও করেছিল। সেই ছেলেটারই মৃতদেহ যাচ্ছে। এটা দেখে না মানে ও আর মানে নিজেকে ঠিক রাখতে পারে, ওর রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে যায়, এবং ও কাউকে কিছু বলতে পারছে না, কিন্তু ওর মনের ভিতরে একটা অদ্ভুত ঝড় চলছে। এবং ও তখন ভাবছে যে ভগবান, মানে আমি মনে প্রাণে চেয়েছিলাম যে এরা প্রবল শাস্তি পাক, এরা যেটা করেছে, এবং এরা হয়তো এর আগে আরও অনেক মেয়ের সর্বনাশ করেছে, তো মানে করে থাকতে পারে, বা হয়তো চেষ্টা অ্যাটলিস্ট করেছে, তো মানে তারা যেভাবে ইনস্ট্যান্ট শাস্তি পাবে এটা না ও স্বপ্নেও ভাবতে পারেনি। যাই হোক, তো তারপরে ও বাড়ি চলে আসে, এবং বাড়ি চলে আসার পরে অদ্ভুতভাবে মানে সেই রাত্রেও আর ঘুমোতে পারে না। কিন্তু তারপর থেকে না আর ও কোনো খারাপ স্বপ্ন দেখতো না, ওর আর মানে মাঝে মধ্যে না ওর খুব প্যালপিটেশন হতো, মানে মনে হতো যেন মানে ওর হার্টটা খুব জোরে জোরে পাম্প করছে, ওর সারা শরীর ঠান্ডা হয়ে যেত বা খুব গরম হয়ে যেত, এরকম মানে একটা প্রবলেম কিন্তু মোটামুটি ওর চলে এসেছিল। মানে প্রায় রোজই একবার করে এই অ্যাটাকটা ওর আসতো, এটা একটা অ্যাংজাইটি অ্যাটাকের মতো। ও প্যানিক করতো কোনো কারণ ছাড়া। সব কিছু এক লহমায় না মানে একদম বন্ধ হয়ে গেল। আর কোনো দিন ওরকম কোনো প্যানিক অ্যাটাক হয়নি, কোনো দিন ওর কোনো এরকম স্বপ্ন দেখেনি, কোনো দিন ওর আনক্যানি ফিলিংস হয়নি, কোনো দিন আর ওই জিনিসটা ওর হন্ট করেনি। ওর জীবনে এখন অনেক এগিয়ে গেছে, ওর বিয়ে হয়ে গেছে, বাট এই ঘটনাটা কিন্তু ওর জীবনটাকে পুরো নাড়িয়ে দিয়েছিল। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটু ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের সাথে শেয়ার করে দিন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।